গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি রিসার্চ ব্লগস। সকাল সকাল প্রিয়ান এখানে মর্নিং ওয়াক করে এসে ড্যাডার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে আর একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে মুড়ি খাচ্ছে। সকালের এই টাইমটা রান্নাঘরে আমি আর মা থাকি, বেশিরভাগ টাইমটাই মা থাকে। এই যে আমার হাতে ওর খাওয়ারও রেডি, বাট ও এখানটাতে মুড়ি খাওয়াতেই ব্যস্ত। আর রান্নাঘরে জানলা দিয়ে দিদিয়া কি কাজ করছে সেটাও দেখতে থাকে আর ড্যাডার সঙ্গে রোদ পোহাতে থাকে। আপাতত রোদ পোহানো আর মর্নিং ওয়াক করা তো কমপ্লিট, তাই এখন হ্যান্ড ওভার টু দিদিয়া। মা আর আমি মিলে এখন প্রিয়ানকে খাওয়াবো আর বাবা এখানটাতেই বসে বসে ছাতু মুড়ি খাবে। তারপরে আমরা করব ব্রেকফাস্ট। প্রতিবারের মতন এবারও শুনকাই কলা কিনে সঙ্গে সঙ্গে শুনকিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। একটু আগে শুনকি এসে কলাগুলো দিয়ে গেছে। গতকাল রাত থেকেই বাবাকে নাকি বলেছিল প্রিয়ানের জন্য কলা এনেছে। তো যতক্ষণ না প্রিয়ান পর্যন্ত পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়ি পুরো অস্থির করে দিয়েছে। তাই জন্য শুনকি এখন কলাটা দিয়ে গেল। আর এদিকে প্রিয়ানকে খাওয়া দাওয়া করানোর পরে ওর স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর আন্টি আজকে এদিক দিয়ে যেতে যেতে মিষ্টি আলু পুড়িয়ে আমাকে একটা দিয়ে গেল। গতকাল মিষ্টি আলু পুড়িয়েছিলাম, বেশ ভালো খেয়েছি। আর আন্টি তো রোজই পোড়ায়, আজকে আবার একটু দেখি প্রিয়ানকে দিয়ে ও কেমন খায়। আশা করি ভালোই খাবে। দুপুর টাইমটা স্নানের পরে প্রিয়ান এখন লম্বা টানা একটা ঘুম দেবে। আমাদের ওদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে। এই যে এখানটাতে মা বানিয়েছে আলু ফুলকপির তরকারি। স্নান করে জাস্ট উঠলাম, এখন চুলে অনেকদিন বাদে শ্যাম্পু দিলাম, বাট চুলটা শুকাবো বলে এখানটাতে এসে দেখি কোনো রোদই নেই। এখন দেখতে পাচ্ছি দূরে মাঠের মধ্যে রোদ, বাট মাঠের মধ্যে যেতে ইচ্ছে করছে না। একবার খাওয়া দাওয়া করে নিই, তারপর যদি মা যায়। আমাদের লাঞ্চের মেনু আলু ফুলকপির তরকারি, এখানে পাঁচমিশালি, এখানে আলু পেঁয়াজকলি ব্রোকলি সব ভাজা। হ্যাঁ, আলু পেঁয়াজকলি ফুলকপি ব্রোকলি সব ভাজা, আর এখানে সবজি দিয়ে ভেজ ডাল। যেরকমটা বলেছিলাম আমরাও খেতে বসেছি, না আজকে খেয়ে উঠেছি, তারপর প্রিয়ান উঠেছে। এ নান্তুস 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 গুণ দিয়ে উঠেছে। এই যে এত খুশি কাকে দেখে, এই যে সৃজামানিকে দেখে খুশি এত। সৃজামানি একবারও যায়নি আজকে, দূরত্ব দূরত্ব করে কুল পাচ্ছে না। ও যাবে কি, বাইরের দিকে যাবে, দেখো ঝুঁকে আছে, ঝুঁকে যাচ্ছে যে ওদিকে নিয়ে চলো। হ্যাঁ পাপা, খাওয়া দাওয়া হলো, এখন টাটা দিয়ে চললো। শুনকাই ছিল এখানটাতে দাঁড়ানো, তাই জন্য মা খাওয়াতে পারলাম না। বলো আজকে সারাদিন যায়নি, তাই সৃজা তখন বলছে যে আজকে সারাদিনে আসলো না, অদ্ভুত। এখানে শুনকাই দাঁড়িয়ে আছে, আমি 1 2 3 বলছে আর একটু একটু করে খাচ্ছে, করে করে পুরোটা খেলো, নাহলে খেতেই চাচ্ছিল না। শুনকির কাছে দেখলাম প্রিয়ান রাস্তায় একবার ঘরে একবার এই করছে, ঘুরঘুর ঘুরঘুর। তো আমি এখন আসলাম একটু লেপের নিচে, আমিও ঢুকলাম যে একটু শুয়ে। ও আসলে পরে আবার সেই যুদ্ধ চলবে। তো যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আজকে আর কোনো ব্লগ কিছু করতে ইচ্ছে করছে না, মন মেজাজ একদম ভালো নেই। তো ওই আর কি, আমি আর মা জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি, কথা বলছি, একটু হালকা লাগছে। আবারও প্রীতমকে একবার ফোন করছি, এই চলছে। মনটা খারাপ করে একা একাই বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ বাদেই মন ঠিক হয়ে গেল শুনকি আসাতে। আবিরা, ডালিয়া, শুনকি সবাই মিলে প্রিয়ানকে নিয়ে এসেছিল। আসলে ওকে যে ডাইপারটা পরিয়ে পাঠিয়েছিলাম সেটা লিক করেছিল, তো ওটাই চেঞ্জ করে দিলাম। আর তারপরে এখন ওর 2 মাসি ডালিয়া আবিরা দুজন মিলে ওকে নিয়ে যাবে ঘুরতে। কিন্তু শুনকি, আমি, মা সবাই মিলে বিছানায় বসে গল্প করছি, আর ও কিছুতেই বাইরে যাবে না। ওর মন তখন আমাদের সঙ্গে থাকার। আর ওর মাসিরাও এদিকে নাছর বাঁধা ওকে নিয়ে ঘুরতে যাবে। তাই মা এদিকে ওকে জোরজার করে টুপিটা পরিয়ে দিচ্ছে, না হলে এবার ঠান্ডা লেগে যাবে। আর টুপি পরতে ওর আগা ঘোড়ায় ভীষণ অ্যালার্জি। শেষে অনেক ঘোরাঘুরি করার পরে ক্লান্ত হয়ে বাবু একটু ঘুমিয়েছে। আমরাও এই দিকটাতে আমাদের এনার্জি ড্রিঙ্ক বানিয়েছি, সঙ্গে মেখেছি মুড়ি চানাচুর দিয়ে। বাবা খাচ্ছে চা দিয়ে, আর আমি মা আমাদের এনার্জি ড্রিঙ্ক দিয়ে। কিন্তু বেশিক্ষণ প্রিয়ান আর ঘুমোয়নি। কিছুক্ষণ বাদেই দেখলাম ওর ঘুম ভেঙে গেছে, আর এখনও এই একটা ফিতে নিয়ে সমানে দিদিয়াকে ইনসিস্ট করছে ওর সঙ্গে খেলার জন্য। দিদিয়া এদিকে বললাম আমাদের আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ। কী কারণে খারাপ সেটাও বলছি, ধীরে ধীরে সবটাই শেয়ার করব। বাট এখানে প্রথমে প্রিয়ানের কথায় আসি। এই দড়িটা হচ্ছে প্রিয়ানের পা বেঁধে রাখার দড়ি। ওকে বেবি প্রামে যখন বসানো হয় তখন ও এখন কি করে, দাঁড়িয়ে পড়ে। তার জন্য বেবি প্রামের সাথে এই দড়িটা দিয়ে পাটা বেঁধে রাখা হয়। সেই দড়িটা নিয়েই এখনও খেলায় মত্ত। সারাটা দিন সকাল থেকে বিকেল অবধি মাই রান্নাঘরে ছিল। আজ তাই মাকে বললাম তুমি এখন প্রিয়ানকে নিয়ে থাকো, রাতে কি হবে না হবে সেই দিকটা আমি দেখে নিচ্ছি। তো মা এখন নাতিকে নিয়ে খেলা করুক, আমি যাই রান্নাঘরে। তোমাদের সঙ্গে কাজ করতে করতে পুরোটাই শেয়ার করি যে কি কারণে আজ এত বেশি মনটা খারাপ।
বাবার জন্য এদিকে গামলায় একটু আটা নিয়ে নিয়েছি, রুটি বানাবো। আর এখানে একটা বেগুন কাটবো। বাবা এই বেগুন ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে আলু ফুলকপির তরকারি তো আছেই। তো চলো শুরু করা যাক। ওদিকে প্রিয়ানের খাবারটাও গরমে বসিয়েছি, ওটা ঠান্ডা হোক, তারপরে ওটাও স্ম্যাশ করে মাকে দিয়ে আসবো। মা প্রিয়ানকে খাওয়াতে থাকবে, আমি এদিকে রান্নাঘরের কাজগুলো এগিয়ে নেব। প্রতিটা মানুষেরই একটা সময় আসে যখন সে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আমাদের কাছেও হয়তো এই সময়টা সেই পরীক্ষা, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কতটা নিজেকে স্ট্রং রেখে এগিয়ে যেতে পারি, সমস্ত বাধা অতিক্রম করে এই খারাপ সময়টাকে কিভাবে কাটিয়ে উঠতে পারি, তারই একটা জার্নি চলছে আমাদের। আর এই সমস্ত কিছু কাটিয়ে ওঠার জন্য যেটা সব থেকে মানুষের প্রয়োজন, সেটা হলো মনের জোর, মনোবল। এই মনের জোর এমন এক শক্তি যা থাকলে পৃথিবীর সমস্ত বাধা, বিঘ্ন, কষ্ট সবকিছুকে হয়তো জয় করা যায়। আর এটা না থাকলে সামান্য থেকে সামান্য জিনিসও প্রচণ্ড কঠিন মনে হয়। তো যাই হোক, এই একটা সময় যখন এই মনের জোরটা আমাদের ভীষণভাবে দরকার হয়। যতবার কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছি, প্রতিবার এই এক মনের জোর, যেটা বাবা, মা, প্রীতম, বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছ থেকে পেয়েছি জন্যই হয়তো প্রতিটা বাধা, বিঘ্ন সবকিছু পার করতে পেরেছি। এবার আরও একটা পরীক্ষা, আশা করি এটাও খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবে। আসলে কি বলতো, ভালো সময় যত তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়গুলো ঠিক কিছুতেই পেরোতে চায় না। আর ঠিক এই সময় যেই দুটো জিনিসের আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হলো এক ধৈর্য, এক মনের জোর। এরা দুজন যেন তখন একে অপরের পরিপূরক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সাহায্য করে কিভাবে আমরা স্ট্রংলি এই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে পারবো। প্রতিবার এক একটা নতুন বিপদ, প্রতিবার এক একটা নতুন আশা। প্রতিটা বিপদকে আমরা কিন্তু অতিক্রম করি এই নতুন আশার ভিত্তিতে। একটা আশা দেখি যে আবারও সব ঠিক হয়ে যাবে। আর শুধু আশাই বলবো না, সমস্ত কঠিন পরিস্থিতি কিন্তু এক না একদিন আমরা ঠিক পেরিয়ে যেতে পারি। আবারও কিন্তু নতুনভাবে সব কিছু শুরু হয়ে যায়, কিভাবে আমরা বুঝতেও পারি না। কিন্তু হ্যাঁ, খারাপ সময়টা যেতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু ওই যে বললাম, ধৈর্যের অপেক্ষা, এক না একদিন সব ঠিক হবে, ঠিক হতেই হবে। ওদিকে আটা মাখা তো হয়ে গেছে, আর প্রিয়ানের খাবার ঠান্ডাও হয়ে গেছে। এখান থেকে বেছে বেছে যেগুলো একটু শক্ত জিনিস, যেমন গাজরের টুকরো, বিনসের টুকরো, এগুলোকে আলাদা করে বাটিতে সরিয়ে রেখেছি। প্রিয়ানের খাবারটা খাওয়ানোর আগে মার আর আমার ডিনারটা এখানটাতে রেডি করে নিচ্ছি। একটু টক দই, তার মধ্যে পরিমাণ মতন একটু ওটস, আর সঙ্গে একটু জল দিয়ে নেব। এটাকে গুলে রেখে দেবো যাতে অ্যাবজর্ভ করে নেয়। আর অল্প পরিমাণ একটু জল দেবো, না হলে বেশি থিকনেস হয়ে যায়, যেটা কিন্তু খেতে আমার বেসিক্যালি খুব একটা ভালো লাগে না। আর হ্যাঁ, মিষ্টির জন্য কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরে এর মধ্যে সমস্ত রকমের ফল যেগুলো আছে সেগুলো অ্যাড করে দেব, তাহলে আর চিনির দরকার পড়বে না, অটোমেটিক্যালি একটা মিষ্টি ব্যাপার কিন্তু চলে আসবে। যাই হোক, এখানটাতে আমার আর মায়ের ডিনার তো প্রায় রেডি। বাকিটা রইল ফলের কথা, সেটা খাওয়ার আগে অ্যাড করে নেব। এখন নিয়ে যাব প্রিয়ানের খাবার, প্রিয়ানকে খাইয়ে দিয়ে বাবার জন্য রুটিটা বানাবো। মা ওদিকে প্রিয়ানকে সামলাতে সামলাতে আমার এদিকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেল। এখন আমাদের সারাদিনের যে সব থেকে বড় কাজ, সেটা হলো প্রিয়ানকে খাওয়ানো। এটা হয়ে যাওয়া মানে আমরা নিশ্চিন্ত, কারণ এরপর লম্বা টানা একটা গ্যাপ। রাতের খাওয়াটা হয়ে যাওয়া মানেই আমাদের কাছে সমস্ত কাজের ইতি। তো যাই হোক, মাকে এখানটাতে আমি এক এক করে সরঞ্জাম সব সামনে এনে দিচ্ছি, যাতে প্রিয়ানকে খাওয়াতে কিছুটা সুবিধে হয়। কারণ ওকে খাওয়ানো অতটাও সহজ না, যে কোনো এক দুটো জিনিসে কিন্তু ও সন্তুষ্ট হয় না। ওর জন্য বই, এই ওই সেই অনেক কিছু দরকার। মাঝখানে একটা বাজে খারাপ অভ্যেস হয়ে গেছিলো, সবসময় কার্টুন দেখতো, বাট সেটাকে ধীরে ধীরে আমরা কনভার্ট করছি নানান রকম খেলার জিনিস দিয়ে। কারণ এই বয়স থেকে যদি কার্টুনের একটা বাজে অভ্যেস হয়ে যায় না, সেটা ছাড়ানো ভীষণ মুশকিল। যাই হোক, মা ওদিকে প্রিয়ানকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে চলে আসলাম রুটি বানাতে। রুটিটা আগে থেকে মেখে রাখলে ভীষণ সফট হয়ে যায়, আর বেলতেও কিন্তু খুব সুবিধে হয়। একই সঙ্গে পাশে তাওয়াও বসিয়ে দিয়েছি গরমে। একটা একটা করে রুটি বেলবো, একটা একটা করে ভাজবো, আবার ভাজতে ভাজতে আর একটা রুটিও বেলা হয়ে যাবে। এই প্রসেসে করলে আমি দেখেছি খুব কম সময়ও লাগে, আর বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় না। আজ বিকেলের পর থেকে পুরোপুরি রান্নাঘরে এতটা সময় দিচ্ছি একটাই কারণে, যাতে মাইন্ডটা ডাইভার্ট হয়। কিন্তু ওই আর কি,
যখন কোনো জিনিস নিয়ে প্রচণ্ড চিন্তায় মগ্ন থাকি, যে কাজই করি না কেন, যতই নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে সেই একই জিনিস মাথায় ঢুকেই পড়ে। এই যে তোমাদের সঙ্গে আমি যত কিছুই শেয়ার করছি, নিজেকে যতই মনের জোর দিচ্ছি বা মনোবল রাখার কথা বলছি, ভেতরে ভেতরে কিন্তু কোথাও না কোথাও মনটা ভীষণ দুর্বল হয়ে পড়ে। আসলে যত দিন যাচ্ছে তত রিয়েলাইজেশন বাড়ছে মানুষের মনটাই নানান বিচিত্র চিন্তায় ভরা। একই সঙ্গে এক মনে আমরা পজিটিভিটির কথা বলি, তো সেই মনেই আবার দুনিয়ার নেগেটিভিটি জড়িয়ে পড়ে। যেমন এই যে এতক্ষণ ধরে মনের জোর, মনোবল সমস্ত কিছু বললাম, কিন্তু সেই সঙ্গেই কিন্তু এখনই আমার মনটা আবারও নানান রকম চিন্তায় মগ্ন হয়ে গেল যে আদেও কি এই খারাপ সময়টা যাবে। বাবা সবসময় বলে চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তা করলে কি প্রবলেম কমবে? সত্যি তাই, চিন্তা করলে কোনো প্রবলেম কমে না, বরং প্রবলেম বাড়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা হয়তো খুব সাধারণ জিনিসটাকেই এত ডিফিকাল্টিভাবে ভেবে নিই যেটার হয়তো কোনো মানেই নেই। এখনও তাই, যে সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আমি এত চিন্তা করছি, যেটাকে আমরা ওভার থিঙ্কিং বলি, হয়তো সেটার কোনো দরকারই নেই। আমার আসল প্রবলেমটা হলো আমি যখন কাউকে সান্ত্বনা দিই, যেমন ধরো এই যে প্রীতমকে সারাদিনে যে কতবার ফোন করে কত কিছু পজিটিভ কথা বলছি, কিন্তু নিজের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না। এই জন্যই হয়তো এত সমস্যা। আমরা বলতে পারি খুব সহজেই, কিন্তু সেটা নিজের ক্ষেত্রে কাজে লাগানোটা কিন্তু বড়ই কঠিন। যাই হোক, আজকের আর এই টপিক নিয়ে বেশি কথা বাড়াবো না, কারণ যত কথা বলবো ততই মাথার মধ্যে এগুলো ঘোরপ্যাচ খেতেই থাকবে। আমার কাজগুলো তো হয়ে গেল, ওদিকে রুটি বানানো কমপ্লিট, প্রিয়ানের খাওয়া অলমোস্ট ডান, মার আর আমার ওটসটা এখানটাতে এখন আরেকবার ফাইনাল টাচ দিয়ে দেবো, যেটা বলেছিলাম ফলগুলো খাওয়ার আগে কেটে অ্যাড করে নেব। তো আজকে আছে কলা, আপেল আর আঙ্গুর, এগুলোই অ্যাড করে নেব। এর সঙ্গে একটু খেজুর, কিশমিশ, যখন যেটা থাকে ড্রাই ফ্রুটস সেটা দেওয়া হয়, বাট আজকে আমি খেজুর কিশমিশ আর দিচ্ছি না, কারণ নর্মালি এখানে ফলের মধ্যে সমস্ত মিষ্টি ফল, আর বেশি মিষ্টি হলে সেটা খাওয়া যাবে না, কারণ আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না। আর ওদিকে পাওয়ার জন্য বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, বাট ওই যে তাওয়ার গরমে আরও একবার উল্টো পাশ করে দিলাম বেগুনগুলোকে। হালকা হালকা একটু গরমও থাকবে আর পুরোপুরি ভাজাটাও হয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যেই প্রথমে সমস্ত ফলগুলো মিলিয়ে নেব, তারপরে ডিভাইড করে নেব, মায়ের হাফ আমার হাফ। এতে অনেকটা সুবিধে হয়, নাহলে দুটোর মধ্যে মেজারমেন্ট করতে আমি ভীষণ কনফিউজ হয়ে যাই। এত ঝামেলা কিছুই করতে হতো না যদি আমাদের শেকটা থাকতো। এবার এত বড় একটা ভুল করেছি যে একেবারে শেষ হওয়ার পরে অর্ডার করেছি, আর যে কোনো অর্ডারই 5 থেকে 7 দিন তো মিনিমাম লাগবেই। এবার থেকে যখনই মনে হবে শেষ হতে চলেছে, তার ঠিক 1 সপ্তাহ আগেই অর্ডার করে দিতে হবে। আর ওটা থাকলে পরে আমাদের রেডিমেড খাবার হয়ে যায়, আর বাবারটা শুধু বানালেই হয়ে যেত। তো যাই হোক, যতদিন না পর্যন্ত আমাদের রেডিমেড খাবার আসছে ততদিন পর্যন্ত এই ডালিয়া, ওটস এগুলো দিয়ে কাজ তো চলে যাচ্ছে। বাবার জন্য এখানে প্লেটটা রেডি করে নিয়েছি, এবারে একসঙ্গে সবাই খেতে বসে পড়বো। হ্যাঁ, একসঙ্গে তো ঠিক হবে না, ওই এক এক করেই আর কি, কারণ প্রিয়ান জেগে আছে, আর প্রিয়ানকে নিয়ে খাওয়া মানে ভীষণ ডিফিকাল্ট। বাবাকে খেতে দিয়েছি, আমি আর মাও দুজনে ওটস নিয়ে চলে এসেছি, বাট ওই যে বললাম অল্টার করে খেতে হবে। তো এখন প্রিয়ানকে একবারে ঘুমের জন্য রেডি করে নিচ্ছি। আমি ওকে রাখবো, মা খেয়ে নেবে, তারপরে মা ওকে রাখবে, আমি খেয়ে নেব। তো তার আগে চলবে কিছুটা মাম্মা বেটু টাইম। আর আমাদের মাম্মা বেটু টাইম কেমন হয় তো দেখেই নাও, আমরা একটু নাচানাচি, খেলাধুলো সব কিছু করি। আর এই একটা সময় যখন কিনা সমস্ত চিন্তা, সমস্ত স্ট্রেস সব কিছু থেকে আমি একদম আজাদ হয়ে যাই, যখন প্রিয়ানকে নিয়ে থাকি। তো আজকের মতন ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।